294টা আসন, ম্যাজিক ফিগার 148। বিজেপি কি পারবে, নাকি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার 15 বছরের রাজত্ব কি এবার শেষ হবে, নাকি 2026-এও নবান্নের দখল থাকছে দিদির হাতে? আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বড় একটা কল্লা খাওয়া। সবুজ নাকি গেরুয়া, বাংলার মানুষ কি চাইছে? 2026-এর মেগা ফাইনালে নবান্ন কার? 34 বছরের বামফ্রন্টকে সরিয়ে এসেছিল তৃণমূল। 15 বছর পর এবার তৃণমূলকে সরাবে কে? 21-এ স্বপ্নভঙ্গ, 26-এ কি ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি, নাকি নবান্নের মসনদে বসে 15 বছরের রেকর্ড ভেঙে চতুর্থবার ইতিহাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপিতে যাবে আজ নয় কাল দিল্লি থেকে। বিজেপি ভার্সেস তৃণমূল, ভোটের আগে পালা বদলের এই তরজা এখন তুঙ্গে। 2021 সালে প্রবল আশা জাগিয়েও শেষমেশ হতাশ হতে হয়েছিল বিজেপিকে। কিন্তু এবার তৃণমূলকে সরিয়ে কি সত্যি বাংলায় ক্ষমতায় আসতে পারবে গেরুয়া শিবির? 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। পালা বদলের জন্য আজ ঠিক কতটা প্রস্তুত বাংলা? হিসেব বলছে ম্যাজিক ফিগার পেরোতে গেলে বিজেপিকে 294টার মধ্যে 148টার বেশি আসন পেতে হবে। 34 বছরের বাম শাসনের পর তৃণমূল এসেছিল ক্ষমতায়। দেখতে দেখতে তৃণমূলেরও 15 বছর পার হলো। এবার কি তবে বদলাবে বাংলার রং? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের সবথেকে বড় এবং একমাত্র হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী বিজেপি। এই মেগা কুরুক্ষেত্রে বিজেপির জয়ের আসল সম্ভাবনা ঠিক কতটা? 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়ব। কি হতে চলেছে বাংলার ভবিষ্যৎ? পশ্চিমবঙ্গের ভোট পূর্ববর্তী হাওয়া আজ ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন গ্রাউন্ড রিয়েলিটি আর আসল পরিসংখ্যানটা এবার মিলিয়ে দেখা যায়। সাল 2014, কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো বিজেপি। দিল্লির মসনদে তখন গেরুয়া ঝড়। কিন্তু বাংলার বাঘা বাঘা রাজনৈতিক পণ্ডিতরা তখন হেসে বললেন, বাংলায় বিজেপি ইম্পসিবল। সেবার লোকসভায় ভোট জুটেছিল মাত্র 16.84%। 2016 বিধানসভা ভোট আরও তলানিতে নেমে দাঁড়ালো 10.16%। জুটল মাত্র 3টি সিট। তা আবারও রাজনৈতিক বিশ্লেষকরা রায় দিলেন যে বাংলায় এদের কোনো ভবিষ্যৎ নেই। সবাই ধরে নিল বাংলায় পদ্মের চ্যাপ্টার চিরতরে ক্লোজড। কিন্তু তখনও কেউ টেরই পায়নি নিভন্ত ছাইয়ের নিচেই আসলে বারুদ জমছে। 2019 লোকসভা নির্বাচন, 0 থেকে 1 লাফে সোজা 18টা সিট। ভোট পার্সেন্টেজ রকেটের গতিতে বেড়ে দাঁড়ালো 40.25%। এক অদৃশ্য জাদু বলে উল্টে গেল পুরো সমীকরণ। শাসক দলের রাতের ঘুম কেড়ে নিয়ে শুরু হলো এক নতুন অধ্যায়। এরপর 2021-এর বিধানসভা, বিজেপি হুঙ্কার দিল আবকি বার 200 পার। সবাই তখন নিশ্চিত এবার বাংলার সিংহাসন বদলাচ্ছে। ঠিক তখনই বাংলার রাজনীতিতে এলো নতুন মোড়। 77টা আসন ছিনিয়ে নিয়ে বাংলার প্রধান বিরোধী দলের সিংহাসন কেড়ে নিল বিজেপি, 0 থেকে সোজা শিখরে। ভোট পার্সেন্টেজ সামান্য কমল, সিংহাসন দখল হলো না ঠিকই, কিন্তু বাংলায় বিরোধী দলের তকমা কেড়ে নিল বিজেপি। 2016 থেকে 2021 একটা রাজনৈতিক দলের এমন রাক্ষসে উত্থান বাংলা আগে কখনো দেখেনি। কিন্তু 2024 সালেই ঘটে গেল বড় সড়ো ছন্দপতন। 18টার মধ্যে এক ধাক্কায় বিজেপি হারিয়ে ফেলল 6টা সিট। ঝুলিতে পড়ে রইল মোটে 12টা সিট। যেন ছুটন্ত রথের চাকায় হঠাৎ কেউ কড়া ব্রেক কষে দিল। তাহলে এবার 2026-এ কি হবে? রাজনীতির সমীকরণ কি আবার বদলাবে? বিজেপির সিট বাড়বে নাকি কমবে? সেটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে বাংলায় বিজেপি এত দ্রুত বাড়ল কিভাবে। 2016 থেকে 2021 বাংলার রাজনীতিতে ঘটে গেল এক জাদুকরী পরিবর্তন। বিজেপির গ্রাফ যত উপরে উঠতে লাগলো ততই ধসে পড়ল বামফ্রন্টের লাল দুর্গ। আর সেই ইট দিয়েই রাতারাতি তৈরি হলো গেরুয়া শিবিরের মজবুত ভিত। রাজনীতির অন্দরমহলে শোনা গেল বামের ভোট রামে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একসময়ের কট্টর বামপন্থীরাই কি তাহলে নীরবে পদ্মফুলে বোতাম টিপেছিলেন, নাকি এটা পর্দার আড়ালে তৈরি হওয়া কোনো গভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? এবার বাংলার ডেমোগ্রাফিটা ভালো করে লিখুন। পশ্চিমবঙ্গে 67% হিন্দু আর মুসলিম 30%। সংখ্যালঘু ভোট তৃণমূলের অ্যাসেট। হিন্দুদের একটা বড় অংশের সমর্থনও
মমতা ব্যানার্জির পক্ষে আছে। যদি হিন্দু ভোটের 70% বিজেপির পক্ষে যায় তাহলে পশ্চিমবঙ্গে রাজনীতির খেলা ঘুরে যাবে। কিন্তু ভোটের এই অঙ্কটা কি বিজেপির জন্য এতটাই সহজ? 2021 বিধানসভায় তৃণমূল পেয়েছিল 48.5% ভোট, আর বিজেপি পেয়েছিল 38.5% ভোট। দুই দলের মধ্যে ভোটের পার্থক্য ছিল মাত্র 10%, আর 10% পার্থক্য ঘোচানোই এখন বিজেপির প্রধান চ্যালেঞ্জ। আর তার জন্য দরকার জনসমর্থন। কিন্তু মানুষ কি চাইছে, চলুন এবার সেটাই জানা যায়। ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই, বিজেপি চাই। চুরি, দুর্নীতি, কাটমানি, মেয়েদের নিরাপত্তাহীনতা, পরিকাঠামোর অভাব, বেকারত্ব, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রচুর। কিন্তু এত ইস্যু থাকতেও মমতা ব্যানার্জির আসন টলাতে ব্যর্থ বিরোধীরা। পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘাঁটি এত শক্ত কেন জানেন? এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাপেল। দলীয় নেতাদের দুর্নীতির দায় কখনো তার কাঁধে চাপে না। তৃণমূলের ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। সব ভোট কেন্দ্রের একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মানুষ তৃণমূলকে ক্ষমতায় রাখতে চাক বা না চাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে চায়। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একাধিক জনদরদি প্রকল্পের উদ্বোধন হয়েছে বাংলায়। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু থেকে শুরু করে হালফিলে যুবসাথীর হাত ধরে সরাসরি সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে এই সরকার, যার উদ্দেশ্য একটাই, তৃণমূলকে জনদরদি সরকার হিসেবে মানুষের কাছে তুলে ধরা। আর এতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ সফল। প্রত্যেক মাসে মাসে মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যতই এতে ভাতার রাজনীতি, ভোট কেনার চক্রান্ত বলুন, এই টাকাতে বহু মানুষের উপকার হচ্ছে। মানুষ একটু হলেও ভাবে তৃণমূল সরকার চলে গেলে টাকা পাওয়া যাবে না। চাকরি কোথায়? শিল্প কেন হচ্ছে না? কেন পশ্চিমবঙ্গের মেয়েরা নিরাপদ নয়? কেন এত দুর্নীতি এই বাংলায়? এই সব প্রশ্ন ধামাচাপা পড়ে যায় এই একটা আশঙ্কায়, মাস গেলে 1500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো। 2021 সালে বিধানসভার আগে তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার। জেনারেল ও সংখ্যালঘু ক্যাটাগরির মহিলাদের জন্য 500 ও 1000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে তৃণমূল। 2024 লোকসভার আগে তা বেড়ে হয় 1000 থেকে 1200 টাকা। 2021 ও 2024 লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা কিংবা ট্রোলিংকে পাত্তা দেয়নি ভোটাররা। 2026 নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে 1500 ও 1700 টাকা করলেন মমতা ব্যানার্জি। যুবসাথীর 1500 টাকাও অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এবারেও কি ফিরে আসার রাস্তাটা পাকা করে নিলেন মমতা ব্যানার্জি, নাকি ভাতার লোভ ছেড়ে পরিবর্তন চাইবে বাংলা? কি মনে হয় আপনার? মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মমতা। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, মহিলাদের কথা ভেবে আনা প্রকল্প। তৃণমূল দলটায় বহু মহিলা নেত্রীও রয়েছে। টলিউডের বেশিরভাগ নায়িকাকেও আজ তৃণমূলে দেখতে পাওয়া যায়। এতে মহিলাদের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা বেড়েছে। মা মাটি মানুষ, বাংলা নিজের মেয়েকেই চায়, এই ধরনের স্লোগানগুলো এখানে ভোটারদের মধ্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এ তো গেল তৃণমূলের কথা। এবার চলুন বিজেপির অবস্থানটাও একটু খতিয়ে দেখা যাক। পশ্চিমবঙ্গে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করে, কিন্তু বিজেপি শাসিত বহু রাজ্যে এই একই ভাতা চালু আছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য বিজেপিকেও অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিতে হয়েছে। মহিলাদের 3000 টাকা করে দেওয়ার কথা বিজেপি নেতারাই বলেছেন। 3000 টাকা স্টার্ট করেছে মোদি। অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ। ভেবে দেখুন, সরকার হোক বা বিরোধী, কোনো দলই কিন্তু চাকরির কথা বলছে না। পশ্চিমবঙ্গে কি কোনোদিনও শিল্প হবে? সেই আশাও দেখায় না। তাহলে তৃণমূলের সঙ্গে বিজেপির নৈতিক আদর্শের পার্থক্য কোথায়? বিজেপি এলেও কি পশ্চিমবঙ্গের ভাগ্য বদলাবে, নাকি ভাতার আশ্রয়ে পঙ্গু হবে বাংলা? এই প্রশ্ন আজ বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তৃণমূল নেতারা বিজেপিকে বহিরাগত দল বলে। পশ্চিমবঙ্গে আজও বিজেপির এমন কোনো নেতৃত্ব নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারেন। এই ভোটের সময় নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে বারবার আসতে হয়। কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় এসে হিন্দিতে ভাষণ দেন। বহু বাঙালি তা বুঝতে পারে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শক্তিশালী নেতৃত্ব আর কে আছে? বিজেপির মধ্যে এই মুহূর্তে কোনো শক্তিশালী বিরোধী মুখ নেই যাকে দেখে তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিতে পারে বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে এখনও লড়াইটা হয় মোদি ভার্সেস মমতার। নরেন্দ্র মোদী এলে তার সভায় যতটা ভিড় হয়, সেই রকম ভিড় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের বেলায় দেখা যায় না। বাংলার পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে অত্যাচারিত হলে তৃণমূলের সুবিধা হয়। বিজেপির বাঙালি বিরোধী ইমেজ জনমানসে উস্কে দেওয়ার জন্য আরও সহজ হয়। আমরা আছি বলে না,
আপনারা সবাই ভালো আছেন। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। বিজেপির নেতারা যখন দেশের অন্যান্য রাজ্যে মাছ মাংস খাওয়া ও বিক্রির উপর নিষেধাজ্ঞা বসায়, যেখানে সেখানে ননভেজ দোকান বসানোর অনুমতি কেড়ে নেয়, बीजेपी शासित कई राज्यों में पिछले दिनों नॉनवेज बैन करने का मामला सामने आया था। তখন বাঙালিরা সেগুলোকে ভালোভাবে নেয় না। আর বিজেপি আসলে কি বলছে? মাছ খাওয়া যাবে না, বিজেপি রাজ্যে মাছ খাওয়া যায় না। আসলে নর্থ ইন্ডিয়ান কালচারের সঙ্গে বাঙালির কালচার মেলে না। বাঙালির পুজো পার্বণেও মাছ মাংস খায়। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ হবে এমন আশঙ্কাও সাধারণ মানুষের মনে ঢোকানো হয়। আর এটাও এক ধরনের রাজনীতি। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে সবসময় বিজেপির থেকে এক ধাপ এগিয়ে থাকে তৃণমূল। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তৃণমূল সরকার বিভিন্ন মেলা খেলায় সাধারণ মানুষকে মাতিয়ে রাখে। দুর্গাপুজোর সময় তৃণমূলের হেভিওয়েট নেতাদের নামে বড় বড় পুজোর উদ্বোধন হয়। মুসলিম তোষণের দুর্নাম ঘোচাতে পশ্চিমবঙ্গে একের পর এক মন্দির উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধাম, মহাকাল মন্দির, দুর্গা মন্দির গড়ে উঠেছে তারই হাত ধরে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরা, নামাজ পড়া নিয়ে খোঁচা দেয়। এতে হিন্দুদের একাংশ বিজেপির কথায় প্রভাবিত হয় বটে, কিন্তু সমগ্র বাঙালি বিজেপিকে একটা উগ্রবাদী দল ভাবতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে এখন আতঙ্কের আরেক নাম এসআইআর। ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় 63 লক্ষ নাম বাদ পড়েছে বাংলায়। এসআইআর একটা অত্যন্ত জরুরি প্রক্রিয়া, কিন্তু এসআইআর নিয়েও ব্যাপক রাজনীতি হয়েছে এই বাংলায়। তৃণমূল, কংগ্রেস, সিপিএম এসআইআরকে বিজেপির এজেন্ডা হিসেবে প্রমাণ করতে চেয়েছে বারবার। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করতে বিজেপি ইচ্ছাকৃত বিরোধীদের ভোটারদের নাম কাটছে। এই 63 লক্ষের মধ্যে অনেক জেনুইন ভোটারও আছে। নির্বাচন কমিশনের টেকনিক্যাল ভুলের কারণে বহু মানুষের নাম ওঠেনি। 1 কোটির উপর মানুষকে লাইনে দাঁড় করিয়ে প্রমাণ দেখাতে হয়েছে। জাল আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে যারা পশ্চিমবঙ্গে ছিল, তাদের মধ্যে অনেকেই পালিয়ে গিয়েছে। জেনুইন ভোটাররা হয়রানির মুখে পড়েছে। তৃণমূল এই সুযোগটাকেই কাজে লাগাতে দেরি করেনি। শুধু মুখে বিরোধিতা করে থেমে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিরোধিতায় তিনি দিল্লি পর্যন্ত ছুটেছেন। সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন মমতা। এতে প্রচার হলো ভোটারদের অধিকার রক্ষা করতে জান লড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। আর বিজেপি চলে গেল ব্যাকফুটে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ বহু পুরনো, কিন্তু এসআইআর হয়রানির কাছে অবৈধ অনুপ্রবেশের আতঙ্ক এখনও যেন ফিকে মনে হচ্ছে। বাংলার বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রচুর। মানুষও পরিবর্তন চায়, কিন্তু শক্তিশালী বিরোধীর অভাবে প্রতিবার ক্ষমতায় ফিরে আসে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বিরোধিতা আজ শুধু টিভি ও সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। মাঠে ময়দানে এই বিরোধিতা সেরকম চোখে পড়ে না। বামফ্রন্টের বেলায় বিরোধিতার কোনো ইস্যু ছাড়তেন না মমতা ব্যানার্জি, কিন্তু তৃণমূলের আমলে তেমন স্ট্রং বিরোধিতা লক্ষ্য করা যায় না। চাকরি চুরি হোক, দুর্নীতি বা আরজিকর, সাময়িক প্রতিবাদের ঢল নামে রাস্তায়, কিন্তু 2-3 মাসেই সেসব আন্দোলন ধামাচাপা পড়ে যায়। প্রতিবাদ আন্দোলনের প্রভাব ভোট বাক্সে পড়ে না। আপনি মানুন বা না মানুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন তুখোর রাজনীতিবিদ। সরকার বিরোধী আন্দোলনের মোড় কিভাবে ঘোরাতে হয় তা তিনি জানেন। বিগত কয়েক বছরে আমরা দেখেছি, যখনই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় নেমেছেন। আরজিকর, সারদা, নারদা, চাকরি দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। হাজার হাজার মানুষ তাকে সঙ্গও দিয়েছে। জাস্ট একবার ভাবুন, সরকারের বিরুদ্ধে অভিযোগ আর মুখ্যমন্ত্রী নিজেই প্রতিবাদ সভায় হাঁটছেন। এমন রাজনীতি ভারতবর্ষে আর কোথাও কোনো দিনও হয়নি। 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছেন মমতা। তিনি জানেন কোথায় কি বলতে হয় আর কতটা বলতে হয়। বিভিন্ন সভা সমিতি অনেক সময় বেফাঁস মন্তব্য করেন তিনি, ভুল ইতিহাস বলেন, মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, ভুল মন্ত্র পড়েন, তার আঁকা ছবি বা লেখা কবিতা নিয়েও ট্রোল মিমের ছড়াছড়ি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। আসলে এগুলো এক ধরনের স্ট্র্যাটেজি। আমরা ভাবি তিনি হয়তো ভুল করে এসব বলছেন, তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু এগুলো এক ধরনের নেগেটিভ পাবলিসিটি, যাতে মানুষের মুখে সবসময় একটাই নাম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোট বাড়লেও বিজেপির সংগঠন আজও দুর্বল। ভোটের সময় বহু পোলিং স্টেশনে এজেন্ট দিতে পারে না বিজেপি। বিজেপি কর্মীদের উপর আক্রমণ হলে বাঁচাবার লোক থাকে না। বহু জায়গাতে ভোট মিটে গেলে বিজেপির নেতৃত্বদের আর দেখা পাওয়া যায় না। অন্যদিকে তৃণমূলের লোকাল সংগঠন ভীষণ মজবুত। পাড়ায় পাড়ায় স্থানীয় ক্লাবগুলো এখন তৃণমূলের পার্টি অফিস। পুজোর সময় ওই ভোটে প্রচুর টাকা আসে ওই পার্টি অফিসগুলোতে।
পশ্চিমবঙ্গে এখনও বহু জায়গা আছে যেখানে সরকারও তৃণমূল, বিরোধীও তৃণমূল। বিজেপি বা সিপিএম সমর্থকরা এইসব জায়গায় রাজনীতি করার সুযোগ পায় না। 2021 সালে তৃণমূলের ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গের ভোটের ভবিষ্যৎ বলে দিয়েছেন তিনি। তার কথায় সংখ্যালঘু ভোট এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে, আর এই সংখ্যাটা হলো প্রায় 30%। তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি এই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে না। বাবরি মসজিদের প্রলোভন দেখালেও হুমায়ুন কবির তৃণমূলের ভোট কাটতে পারবেন না। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। প্রশান্ত কিশোর বলেছেন, যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়ালে 2026-এর বিধানসভায় এগুলো গেম চেঞ্জার হবে। আমি আমার লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজ কিন্তু 1500 এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 1700 পান, সারা জীবন পাবেন। এসআইআর নিয়েও মমতার স্ট্র্যাটেজির কাছে হার মানবে যে কোনো দল। মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো নেতা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেননি। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে ব্যক্তিগত মামলা করেননি। পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয় তাতে এগুলো বড়সড় প্রভাব ফেলবে বলেই প্রশান্ত কিশোরের মত। প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? কি মনে হয় আপনার? তবে ইতিহাস সাক্ষী আছে, পশ্চিমবঙ্গে একবার যে ক্ষমতায় আসে কয়েক দশক পার না করে গদি ছাড়ে না। স্বাধীনতার পর 20 বছর এই বাংলাকে শাসন করেছে কংগ্রেস, বামফ্রন্ট 35 বছর, তৃণমূল 15 বছর এবং এখনও রানিং। তাহলে বাঙালি কি পরিবর্তন পছন্দ করে না, নাকি ভরসাযোগ্য বিকল্প না পেলে পরিবর্তনের পথে যায় না? বাঙালি কি অত্যধিক সহনশীল নাকি খুবই বুদ্ধিমান? কি বলছে এই বাংলার রাজনীতির ইতিহাস? 1947 থেকে 1948 বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের শাসনকালের মেয়াদ ছিল মাত্র 2 বছর। 1948 থেকে 1962 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। 1962 থেকে 1967 সাল পর্যন্ত প্রফুল্ল সেন বাংলাতে কংগ্রেসের গৌরবের অধ্যায় এগিয়ে নিয়ে গিয়েছিল। সাল 1967 বাংলাতে মুখ থুবড়ে পড়ল কংগ্রেসের 20 বছরের শাসনকাল। অজয় মুখার্জির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট সরকার এলো বাংলায় 1967 থেকে 1972। 5 বছরে যুক্ত ফ্রন্ট জোটের অস্থিরতা বাংলাকে রাজনৈতিক টানাপোড়েনে ফেলে দেয়। তার উপরে নকশাল আন্দোলন, পথে ঘাটে হিংসে, মারামারি, খুনোখুনিতে বাংলা তখন উত্তপ্ত। 1972 সালে আবার কংগ্রেস সরকার গড়ে উঠল বাংলায়। মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1975 সালে এমার্জেন্সি ঘোষণা করলেন ইন্দিরা গান্ধী। পশ্চিমবঙ্গেও রাষ্ট্রপতি শাসন শুরু হলো। 1977 সালেই ঘুরে গেল রাজনীতির খেলা। জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার বাংলায় ক্ষমতা এলো। সেই থেকে 2011 সাল পর্যন্ত টানা 35 বছর বামেদের হারাতে পারেনি কেউই। এমার্জেন্সিতে নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল কংগ্রেস। বিরোধীদের দমনপীড়ন সাধারণ মানুষের মনের সরকারের বিরুদ্ধে ভয় ও ঘৃণা ঢুকিয়েছিল। বামফ্রন্ট সরকার গণতন্ত্রের পুনরুত্থানের স্বপ্ন দেখালো। গ্রামে গ্রামে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিল। অপারেশন বর্গা, পঞ্চায়েত ব্যবস্থা, ভূমি সংস্কার বামফ্রন্ট শাসনের মাইলস্টোন, যা গ্রাম স্তরের মানুষকে বামফ্রন্টমুখী করেছিল। বামফ্রন্টের সংগঠন আরও মজবুত হয়, কিন্তু 2006 সাল আসতে আসতে বাংলায় রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছিল। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন, সিপিআইএম ক্যাডারদের প্রতি জন্মানো ক্ষোভ ততদিনে মানুষকে বাম বিরোধী করে তুলেছে। এর ফলাফল দেখা গেল 2011 সালের নির্বাচনী ভোট বাক্সে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বাংলায় ক্ষমতায় এলো। 2016 ও 2021 সালেও তৃণমূলকে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে বাংলার মানুষ। একাধিক চুরি, দুর্নীতি, মেয়েদের উপর অত্যাচার, কোনো ইস্যুই তৃণমূলের কোনো ক্ষতি করতে পারেনি। তবু 2026 সালের বিধানসভার ফলাফলের দিকে তাকিয়ে আছে বাংলার 7 কোটি মানুষ। বিজেপির কাছে লড়াইটা 10%, ভোটের গ্যাপ কমানোর বিষয়, আর তৃণমূলের জন্য এটা অস্তিত্বের লড়াই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এক চুল জায়গা ছাড়বেন না। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জন্য বিজেপির স্ট্র্যাটেজি কি হতে চলেছে? পরিবর্তনের জন্য বিজেপি ঠিক কতটা আশাবাদী? বিহার জয়ের পর নরেন্দ্র মোদী বলেছিলেন, গঙ্গা নদী বিহারের উপর দিয়েই পশ্চিমবঙ্গে যায়। বিহারের জয় বাংলাতেও বিজেপির জয়ের রাস্তা খুলে দিয়েছে। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। 15ই মার্চ পশ্চিমবঙ্গে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে। হাতে সময় খুবই কম, অথচ এখনও ভোট প্রচারের ময়দানে সেভাবে নেই বিজেপি। 2021 সালে ভোট প্রচার পর্বে যেরকম মাতামাতি শুরু হয়েছিল, এখন সেটা দেখা যাচ্ছে না। ভোটের ঠিক আগে সেবার ঝাঁকে ঝাঁকে নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু এবছর দলবদলের পাল্লা বিজেপির দিকে নয়, বরং তৃণমূলের দিকে ভারী। গতবার 8 দফায় নির্বাচন হয়েছিল। বিজেপির 40টা স্টার ক্যাম্পেইন পশ্চিমবঙ্গকে ছেয়ে ফেলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 18টা র্যালির নেতৃত্ব দিয়েছিলেন।
অমিত শাহ 50টা, জেপি নাড্ডা 50টা র্যালি করেছিলেন, যোগী আদিত্যনাথও এসেছিলেন। পশ্চিমবঙ্গের ইলেকশন ন্যাশনাল মিডিয়ার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এই বছর বিজেপি কমিশনের কাছে 2 দফায় ভোট চেয়েছে। ভোটের আগে তৃণমূল বিরোধী কোনো ইস্যুকেও ঠিকমতো কাজে লাগাতে পারছে না বিরোধীরা। বাংলাতে এখন শুধু এসআইআর চর্চা চলছে। শুধু এসআইআর দিয়ে তৃণমূলের আসন কতটা টলানো যাবে জানা নেই, তবে বিজেপি ব্যাকফুটে চলে যেতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। বিজেপির নির্লিপ্ততা বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। সত্যি কি বিজেপি এইবার বাংলায় ক্ষমতায় আসতে আগ্রহী, নাকি যুদ্ধের আগেই হাল ছেড়ে দিয়েছে তারা, নাকি জয় নিশ্চিত জেনে চুপচাপ আড়ালে বসে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি? এর উত্তরটার সময় দেবে। রাজনীতি সম্ভাবনার তত্ত্ব, এখানে ভবিষ্যতের গ্যারান্টি কেউ দিতে পারে না। রাজনীতির পাশা যে কোনো মুহূর্তে পাল্টে যায়। 2024-এর পর এই মহাযুদ্ধে আপনার ভোটারদের ভূমিকা ঠিক কি? বাঙালি কি চায়? শিল্প, শিক্ষা, চাকরি, নাকি বাঙালি ভাতা পেলেই খুশি? প্রত্যেকবারের মতো এই বছরও ভোট প্রার্থীদের তালিকায় বেশ কিছু ক্রিমিনালদের নাম পাবেন, কিন্তু তাতে কিছু যায় আসবে কি? বিগত দিনের অভিজ্ঞতা বলে খুন, ধর্ষণ, দুর্নীতির দায় অভিযুক্তদেরও ব্যাপক ভোট দিয়ে ক্ষমতায় আনে মানুষ। পশ্চিমবঙ্গে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। হয়তো ভবিষ্যতে আরও নতুন নতুন উদাহরণ তৈরি হবে। দায় কি শুধু রাজনৈতিক দলগুলোর? ভোটারদের কি কোনো দায়িত্ব নেই? তৃণমূল, বিজেপি না সিপিএম? 2026-এর পর আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেই বা কাকে দেখতে চান আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নাকি অন্য কেউ? কমেন্টে লিখুন আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।